আজকের পর্বে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। তোমাদের সাথে আছে আমি রওশন আমিন রুহি। প্রতি পর্বের মতো এ পর্বেও শুরুতে জানিয়ে দিচ্ছি এ সপ্তাহের সংবাদ শিরোনামগুলো। বোর্ড পরীক্ষার সিলেবাস নিয়ে অনিশ্চয়তায় এসএসসি 2026 ব্যাচের শিক্ষার্থীরা। দেশকে স্বাধীন করতে যারা জীবন দিয়েছেন তারাই আজ অজানা। ফায়ার সার্ভিস বলছে শিক্ষার্থীদের জানতে হবে অগ্নি নির্বাপক যন্ত্রের ব্যবহার ও থাকতে হবে আগুন প্রতিরোধের প্রশিক্ষণ। এবারে বিস্তারিত। এইচএসসি 2026 ব্যাচের শিক্ষার্থীদের ক্লাস শুরু হলেও বন্যা কবলিত এলাকায় অনেক জেলার শিক্ষার্থীরা ক্লাস শুরু করতে পারেনি, তাই এখনও অন্য নম্বরে হবে কিনা তা নিয়ে বিভ্রান্তিতে রয়েছে তারা। বিশেষজ্ঞরা বলছেন এখনই এসব পরীক্ষার্থীদের দিক নির্দেশনা দেওয়া না হলে পরবর্তীতে আরও ভোগান্তিতে পড়তে হবে তাদের। বিস্তারিত সিনথিয়া জান্নাতের প্রতিবেদনে। 6 আগস্ট নতুন নির্দেশনা অনুযায়ী ক্লাস শুরু হয় এইচএসসি 2026 ব্যাচের শিক্ষার্থীদের। এতে শিক্ষার্থীরা ক্লাস শুরু করতে পারলেও শুরু করতে পারেনি বন্যা কবলিত অঞ্চলের শিক্ষার্থীরা বলছে 1 মাস যাবৎ ক্লাস শুরু হলেও এবার পরীক্ষা পূর্ণ নম্বরে হবে কিনা তা নিয়ে বিভ্রান্তিতে শিক্ষার্থীরা। আমাদের স্কুল থেকে একটা ইন্টারনাল সিলেবাস আছে যেটা হচ্ছে কমপ্লিটলি ফুল সিলেবাস। এটা প্রতি বছরই স্কুল থেকে দেওয়া হয় এবং বোর্ড থেকে কোনো নির্দেশনা এখন পর্যন্ত আসেনি। এটা নিয়ে আমরা বিভ্রান্তিতে আছি যে শর্ট সিলেবাস হবে নাকি ফুল সিলেবাস হবে, কারণ বন্যায় বিভিন্ন মানুষ ক্ষতিগ্রস্ত আছে, ওইখানকার স্কুলগুলি অফ আছে। সো ওইখানকার যে ওইখানকে যদি শর্ট সিলেবাস হয় তখন আমাদের কি ফুল সিলেবাস হবে নাকি কোনটা কীভাবে হবে, তখন এইচএসসি কোয়েশ্চেনটা কীভাবে হবে ওইটা আমরা ঠিকভাবে বুঝতে পারছি না। এই নিয়ে আমরা বিভ্রান্তে আছি। এখন পর্যন্ত প্রায় 2 মাস ক্লাস হয়ে গিয়েছে, বাট যারা এখনও বন্যা কবলিত এলাকায় আছে তাদের এখনো অনেকেরই ভর্তিও হয়নি, এমনকি ক্লাসও শুরু হয়নি। এছাড়াও এখনো পরিমার্জিত বই বাজারে না আসায় ভোগান্তিতে পড়তে হচ্ছে এসব শিক্ষার্থীদের। আপাতত বোর্ড থেকে কোনো পরিমার্জিত বই দিক নির্দেশনা আসেনি, সো আমরা এখনো বুঝতে পারছি না কোন বই কিনবো। শিক্ষকরা বলছেন বোর্ড কর্তৃক কোনো নির্দেশনা না আসায় পূর্ণাঙ্গ সিলেবাসের উপরে জোর দিচ্ছেন তারা। আমরা এখন যেটা ক্লাসে পড়িয়ে যাচ্ছে সিরিয়ালি ওদের সিলেবাসে যেভাবে আসছে সেভাবে আমরা পড়িয়ে যাচ্ছি, কিন্তু অনেক সময় হয়তো এরকম হতে পারে যে কোনো একটা চ্যাপ্টার বাদ দেওয়া হয়ে গেছে। সেই ক্ষেত্রে দেখা যাবে যে ওই চ্যাপ্টারটা পড়ানো হয়ে গেছে কিন্তু পরবর্তীতে বাদ দিয়েছে, বাচ্চারা হয়তো বা সেই ক্ষেত্রে শিক্ষার্থীরা হয়তো একটু অসন্তুষ্ট হবে। তো আমরা সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি যে দ্রুত আমাদের একাদশ শ্রেণী যারা 2026 সালে পরীক্ষার্থী তাদেরকে যেন দ্রুত একটা দিক নির্দেশনা দেয়, কি সম্পূর্ণ সিলেবাস হবে নাকি সিলেবাস কিছু কমানো হবে। বিশেষজ্ঞদের মতে এখনও দেশের পরিস্থিতি সহ শিক্ষা ব্যবস্থার হযবরল অবস্থা। স্পেসিফিক কিছু নির্দিষ্ট জিনিস রেখে যেগুলো থাকা লাগবেই ওই জিনিসগুলোকে কনসিডারেশনে নিয়ে আসা, যেমন কন্টেন্টের মধ্যে যে অর্থাৎ আমরা বলি যে একবারে প্রথম সারির, দ্বিতীয় সারির, তৃতীয় সারির, হ্যাঁ। তো এখন প্রথম যেগুলো গুরুত্বপূর্ণ সেই কন্টেন্টগুলোকে রেখে এরপর সেই কন্টেন্টগুলোকে আমরা কিভাবে এই অল্প সময়ের মধ্যে আমরা লঞ্চ করব, হ্যাঁ, সেটার মেকানিজম কি হবে। আমরা অনলাইন ব্যবহার করতে পারি, আমরা গার্ডিয়ানদেরকে সচেতন করতে পারি, শিক্ষার্থীদেরকেও করতে পারি। তো এইভাবে আমরা একটা প্ল্যান করে শর্ট একটা দিক নির্দেশনা জারি করে এরপর যদি আমরা একটা গাইডলাইনটা এখন থেকে দিয়ে দেই তাহলে শিক্ষার্থীরা কিন্তু কমফোর্ট ফিল করবে। এখনই বোর্ড পরীক্ষার্থীদের জন্য তাদের সিলেবাস ও পরীক্ষা সম্পর্কে নির্দেশনা না দেওয়া হলে পরবর্তীতে আরও ভোগান্তিতে পড়তে হবে এসব শিক্ষার্থীদের। সিনথিয়া জান্নাত, আমরা করব জয়, ATN বাংলা, ঢাকা। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের আন্দোলন ঘিরে সারা দেশে সংঘাত সহিংসতায় প্রাণ হারায় অনেকে। শহীদদের তালিকা করে তাদেরকে মর্যাদা দেওয়া হবে বলা হলেও অনেকেই রয়ে গেছে সেই তালিকার বাইরে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলছেন দ্রুত তালিকা করে শহীদদের মর্যাদা প্রদান করতে হবে। বিস্তারিত ফারিয়া। রাজধানীতে প্রতিনিয়ত ঘটছে অগ্নিকাণ্ড, এর ঝুঁকিতে ছিল অনেক শিক্ষা প্রতিষ্ঠানগুলো। তবে বর্তমানে রাজধানীর কিছু শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অগ্নি নির্বাপক যন্ত্র থাকায় এক্ষেত্রে নিরাপদে আছে শিক্ষার্থীরা। ফায়ার সার্ভিস বলছে শিক্ষার্থীদের জানতে হবে অগ্নি নির্বাপক যন্ত্রের ব্যবহার ও থাকতে হবে আগুন প্রতিরোধের প্রশিক্ষণ। এ নিয়ে আরও জানাচ্ছে রায়ান বিন আশরাফ আলিফ। রাজধানীতে প্রতিনিয়তই ঘটছে ভয়াবহ নানা অগ্নিকাণ্ডের ঘটনা।
তবে বর্তমানে রাজধানীর অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানেই রয়েছে পর্যাপ্ত পরিমাণ অগ্নি নির্বাপক যন্ত্র। তাই প্রতিষ্ঠানগুলোতে এখনো অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনা ঘটার ঝুঁকি খুবই কম। তোমাদের এই স্কুলে অগ্নি নির্বাপক যন্ত্র আছে কিনা সেটা কি তুমি দেখেছো? জি, আমাদের স্কুলে অগ্নি নির্বাপক যন্ত্র আছে এবং সেটা আমরা দেখেছি এবং ওদের শেখানো হয়েছে কীভাবে করা হয়। যে কোনো সময় যদি আগুন লাগে তাহলে এটা দিয়ে আমরা আগুনকে নিভাতে পারি এবং সকলের স্কুলকে এই সকল নিরাপত্তা রাখা দরকার। সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং কোনো ঝামেলা বা কোনো কিছু হলে আমরা ফায়ার সার্ভিসকে ইনফরমেশন করি, দেন আমরা এটা দ্বারা আমরা যথাযথ নিরাপত্তা থাকার চেষ্টা করে থাকি। রাজধানীর বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কুলের কর্তৃপক্ষ জানান তাদের শিক্ষা প্রতিষ্ঠানে পর্যাপ্ত পরিমাণ অগ্নি নির্বাপক যন্ত্র আছে, যার ফলে অগ্নিজনিত দুর্ঘটনা থেকে নিরাপদে আছে তাদের শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের স্কুলে অগ্নি নির্বাপক যন্ত্র আছে এবং আমরা অগ্নি নির্বাপকের জন্য যে সকল ব্যবস্থা করার আমাদের স্কুলে সেটা পুরোপুরি আমাদের সাধ্য অনুযায়ী সম্পূর্ণটাই আছে। ফায়ার সার্ভিস থেকে ওরা মাঝে মধ্যে আমাদের সাথে যোগাযোগ করে, কথা বলে যে কি অবস্থা কেমন, আমরা তখন রিপ্লাই দেই আমাদের যেটা করণীয় বা ওদের যেটা বলার সেটা আমরা বলি। এই স্কুলের শিক্ষার্থীরা অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার করতে পারে, তবে সকলেই না, নির্দিষ্ট কিছু সংখ্যক শিক্ষার্থী পারে। আমরা 2023 সালে তাদেরকে এই ব্যাপারে ছোট্ট একটি প্রশিক্ষণ দিয়েছিলাম। তবে কোথাও অগ্নিসংযোগ দেখা দিলে উত্তেজিত না হয়ে কিভাবে খুব সহজে অগ্নি নির্বাপক যন্ত্রের মাধ্যমে আগুন নেভানো যায় এবং আগুন লাগলে কি কি বিষয়গুলো মানতে হবে সেই বিষয়ে শিক্ষার্থীদের আরও সচেতন হওয়ার পরামর্শ দেন সংশ্লিষ্টরা। অনেক উন্নত দেশে কিন্তু আমাদের স্কুল লেভেল থেকে কিন্তু বাচ্চাদের প্রশিক্ষণ দেওয়া হয়। সেই পরিপ্রেক্ষিতে বলবো আমাদের বর্তমানে আমাদের স্কুল ক্যারিকুলামে আমাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন এই প্রশিক্ষণ যদি আমরা প্রত্যেকটা স্কুলে দিতে পারি বা হাতে কলমে প্রশিক্ষণ, আগুন লাগলে কি করণীয় এবং কীভাবে প্রতিহত করা যায় সেটা যদি আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি স্কুল লেভেল থেকে, অবশ্যই আমাদের প্রতিটি ছাত্রই কিন্তু এবং আমাদের একটা বিশেষ একটা উল্লেখযোগ্য ভলান্টিয়ার হিসেবে কাজ করতে পারে, যারা কিন্তু আমার সমাজে অগ্নি নিরাপদের জন্য একটা ওয়ার্কিং ফোর্স হিসেবে কাজ করবে। সংশ্লিষ্টরা বলছেন অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনা সচেতন থেকে খুব সহজেই মোকাবেলা করা সম্ভব। তাই তো অগ্নিকাণ্ডের সময় শান্ত থেকে মেনে চলতে হবে নিয়মাবলী। রায়ান বিন আশরাফ আলিফ, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। এবারে থাকছে একটি বিশেষ প্রতিবেদন। বাংলাদেশে বেড়েছে ডে কেয়ার সেন্টার বা দিবা যত্ন কেন্দ্র। ঢাকা শহরে কোনো আত্মীয় স্বজন না থাকায় অনেক বাবা মাকেই কাজের পাশাপাশি তার সন্তানের যত্ন নেওয়া কঠিন হয়ে পড়ে। তাই অনেক মা বাবা চাকরিজীবী হওয়ায় নিরুপায় হয়ে সন্তানকে ভর্তি করিয়েছেন ডে কেয়ার সেন্টারগুলোতে। বিভিন্ন ধরনের খেলাধুলা ও শিক্ষণীয় কার্যক্রমের মধ্য দিয়ে তাদের দিন কাটে। কেউ কেউ আবার স্কুল শেষ করেও আসে। দুপুরের খাওয়া দাওয়াটাও হয় এখানেই। এই ছোট্ট শিশু কিশোররা অপেক্ষায় থাকে কখন বাবা মা এসে বাড়ি নিয়ে যাবে। অনেকটা বাধ্য হয়েই সন্তানকে ডে কেয়ার সেন্টার দিতে হয়েছে বলেন অভিভাবকরা। নিরুপায় হয়ে আমার ডে কেয়ারে দেওয়া, যেহেতু ওকে দেখাশোনার মতো আমি সেরকম বিশ্বাসযোগ্য কোনো লোক পাচ্ছিলাম না এবং আমি একজন কর্মজীবী মা হিসেবে আমাকে দীর্ঘ সময়ে মোটামুটি বাইরে থাকতে হয়। ভিন্নতা তো অবশ্যই আছে। এখন পরিবারে আগে যেরকম একান্নবর্তী পরিবারে হয়তো দাদা নানা নানি সবার সাথে চাচা চাচি ওইখানকার যে আবহটা ছিল ওই সেম টু সেম আবহ তো ডে কেয়ারে হবে না। কিন্তু ডে কেয়ারে যেটা হয় সেখানে অন্য বাচ্চারা থাকতেছে, এখানে অবশ্যই অনেক কেয়ার গিভার আছেন, তারা কিন্তু যত্নের সাথে বাচ্চাদেরকে রাখে। হয়তো ডে কেয়ার টু ডে কেয়ার ভ্যারি করতে পারে, বাট যেগুলো ভালো ডে কেয়ার আমার মনে হয় সেখানে যথেষ্ট যত্ন সহকারে বাচ্চাদের রাখা হয় এবং বাচ্চাদের এখানে সার্বিক যে তাদের ডেভেলপমেন্ট সেইটার খেয়াল রাখা হয়। শিশুর যত্নের পাশাপাশি পড়াশোনার দিকটাও খেয়াল রাখা হয় এখানে। যেহেতু কর্মজীবী মায়েরা শিশুকে পর্যাপ্ত সময় দিতে পারে না, সো আমরা যদি এখানে তাদের আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টটাকে ফোকাস না করি, তাদের ওভারঅল ডেভেলপমেন্টটা এনশিওর করা সম্ভব হয় না। সেই ক্ষেত্রে আমরা শিশুদের এই সামাজিকীকরণের পার্টটাকে অনেক বেশি ফোকাস করি। যেমন এখানে শিশুর সোশ্যালাইজেশন, সামাজিকীকরণ, দেন হচ্ছে তার ইমোশনাল অ্যাস্থেটিক ডেভেলপমেন্ট, দেন হচ্ছে তার ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, এই বিষয়গুলো সব সময়ের জন্য থাকে। যখন একটা জায়গায় অনেক শিশুরা একসাথে থাকে, তাদেরকে যখন আমরা তাদের এইজ ওয়াইজ ভাগ করে সুন্দরভাবে পরিকল্পিতভাবে প্রতিদিন একটা নির্দিষ্ট রুটিন মেনটেন করে কাজগুলো করাই, তখন তারা খুব সহজেই এই জিনিসগুলোতে কোপ আপ করতে পারে। ডে কেয়ার সেন্টারে শিশুর মৃত্যুর ঘটনার পর থেকে সন্তানের নিরাপত্তায় বিষয়ে চিন্তিত অনেক অভিভাবক। এরকম সংখ্যা তো সবার ভিতরে আসলে কম বেশি থেকে থাকে। তারপরে আমরা এখানকার সার্ভিসটা আসলে আমরা অনেক যাচাই বাছাই করে
তারপরে এখানে আসলে আসছি। আমি এখানে আমার বাচ্চাকে বেশ কয়েক বছর ধরে এখন রাখছি। প্রথমে এই শঙ্কাটা ছিলই বলা যায়। একই শঙ্কার কথা কিন্তু আমারও মাথায় এসেছে যে বাচ্চাকে ডে কেয়ারে দিব, কতটুকু নিরাপদ হবে, কতটুকু তার এখানে ভালো হবে। কিন্তু আমার মনে হয় যে এটা আসলে ডে কেয়ার যদি ভালো হয়, প্রতিষ্ঠান যদি ভালো হয়, তাদের যদি কমিটমেন্ট থাকে, তখন আমার মনে হয় শঙ্কার খুব একটা কারণ নেই। বিশেষজ্ঞরা বলছেন শিশুর মানসিক বিকাশের জন্য অভিভাবকদের সন্তানকে সময় দেওয়া সবথেকে বেশি জরুরি, যা অনেকটাই কঠিন হয়ে পড়েছে চাকরিজীবী বাবা মায়ের জন্য। বাবা মায়ের একটা যদি দীর্ঘ সময় বাবা মার সান্নিধ্য না পায় বা খুব ছোট বয়স থেকেই যদি থাকা শুরু করে, সেক্ষেত্রে আমরা বলি যে বাবা মার অভাববোধ অথবা তাদের যে নার্চারিং অথবা কেয়ার অথবা ভালোবাসাটা পাওয়ার কথা সেটা যদি না পায়, সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদের মধ্যে মানসিক বিকাশ বা বুদ্ধিগত বিকাশে ঝামেলা বা সমস্যা হতে পারে। কিন্তু এটাও ঠিক যে যদি এরকম অবস্থা হয় যে বাবা মা দুজনেই কর্মজীবী, তখন তারা বাচ্চাকে দিতে চাচ্ছেন কোনো ডে কেয়ার অথবা অন্য কোনো কেয়ার গিভার সেন্টারে স্বল্প সময়ের জন্য হলে এটা তেমন কোনো সমস্যার তৈরি করবে না। যেটা আমি বললাম যে যদি তাদের পর্যাপ্ত সেই নিরাপত্তার ব্যবস্থা এবং শারীরিক ও মানসিক বিকাশের সহায়ক সামগ্রী সেখানে থাকে। মহিলা বিষয়ক অধিদপ্তর তথ্য অনুযায়ী DWA সারা দেশে মোট 43টি ডে কেয়ার সেন্টার রয়েছে, যার মধ্যে 33টি নিম্ন আয়ের মানুষের জন্য এবং 10টি মধ্যম আয়ের মানুষের জন্য। শিশুদের প্রথম সামাজিকীকরণ শুরু হয় পরিবার থেকেই, তবে বর্তমানে বেশিরভাগ অভিভাবক কর্মজীবী হওয়ায় শিশুরা বেড়ে উঠছে এসব ডে কেয়ার সেন্টারগুলোতে। বিশেষজ্ঞরা বলছেন শৈশব থেকেই অভিভাবকদেরকে সন্তানকে সময় দিতে হবে। সাদিকা নামসাদ, আমরা করব জয়, ATN বাংলা, ঢাকা। বাংলাদেশের স্বাধীনতার আগেও পরে গণ আন্দোলনে শিক্ষার্থী তরুণেরাই বেশি অংশ নিয়েছেন এবং এবারও সেটাই হয়েছে। বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনে আহত ও নিহত হয় অনেক শিশু শিক্ষার্থী। আন্দোলনকারী ছাড়াও অনেক শিশুরাও রেহাই পায়নি পুলিশের বুলেটের হাত থেকে। বিস্তারিত নওশিন জাহান তাসমিমের রিপোর্ট। 18,000-এর বেশি মানুষ আহত হয়ে এখনও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। যারা এদেশে প্রাণবাজি রাখতে দ্বিধাবোধ করেনি, তাদের চিকিৎসা সুনিশ্চিত করতে হবে যাতে তারা স্বাধীন দেশে বাঁচতে পারে। নওশিন জাহান তাসমিয়া, আমরা করব জয়, ATN বাংলা, ঢাকা। 2023 সালে প্রতিষ্ঠিত হয় পলস একাডেমি স্কুল। 7 জন শিক্ষার্থী নিয়ে স্কুলের যাত্রা শুরু হলেও বর্তমানে শিক্ষার্থীদের সংখ্যা অনেক। আর গত 6 সেপ্টেম্বর স্কুলটিতে অনুষ্ঠিত হয় 24-25 ব্যাচের নবীনবরণ অনুষ্ঠান। বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে নতুন সেশনে প্লে গ্রুপ থেকে 3য় শ্রেণীর শিক্ষার্থীদের বরণ করে নেয় তারা। রিপোর্ট করছে আফরিন আক্তার। গত 6 সেপ্টেম্বর অনুষ্ঠিত হলো পলস একাডেমির নবীনবরণ অনুষ্ঠান। বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে নতুন সেশনে প্লে গ্রুপ থেকে 3য় শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট অভিভাবকগণ, প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক মণ্ডলী, উপদেষ্টা মণ্ডলী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। নবীন শিক্ষার্থী এবং অভিভাবকদের পদচারণায় আনন্দঘন হয়ে ওঠে পলস অডিটোরিয়াম। নতুন ক্লাসে উঠেছে, ওকে খুব সুন্দরভাবে ওয়েলকাম করা হয়েছে এবং প্যারেন্টসরা এবং টিচার্সরা অনেক ভালো ভালো কথা বলেছে এবং এটা থেকে বাচ্চারা অনেক অ্যাপ্রিসিয়েটেড হয়েছে এবং তারা খুবই এনজয় করেছে। আর পলস একাডেমিতে আসলে পড়াশোনার মানটা বেশ ভালো। ওরা একটা পারিবারিক এনভায়রনমেন্টে পড়ায়, শুধু যে পাঠ্য বই পড়ায় এমন না, তারা বাচ্চাদেরকে আরও বিভিন্ন বিষয় এনকারেজ করে। আমি খুবই খুশি, আর আমি সবসময় এটাই চাবো যে বাচ্চারা কখনো পড়াশোনাকে ভয় না পাক। স্কুল একটা মজার জায়গা হোক ওদের জন্য, যেখানে বাচ্চারা এসে মজার ছন্দে কিছু শিখতে পারবে। এটাই আমাদের লক্ষ্য, আমরা এটাই চেষ্টা করছি এভাবে বাচ্চাদেরকে গড়ে তুলতে। আই এনজয়েড ভেরি ওয়েল। আফতাবনগরের নিজস্ব ভবনে প্রতিষ্ঠিত পলস একাডেমি ক্যামব্রিজ কারিকুলামের ইংলিশ মিডিয়াম স্কুল হিসেবে দেশব্যাপী পরিচিত। প্লে গ্রুপ থেকে ও লেভেল পর্যন্ত শিক্ষা কার্যক্রম পরিচালনার প্রস্তুতি নিচ্ছে পলস একাডেমি। 2023 সাল থেকে দক্ষ শিক্ষকবৃন্দ ও অভিজ্ঞ উপদেষ্টা মণ্ডলী দ্বারা অত্যন্ত সুষ্ঠুভাবে পরিচালিত পলস একাডেমিতে বিশ্বমানের আধুনিক শিক্ষা ব্যবস্থার ধারাবাহিকতায় ডিজিটাল পদ্ধতিতে পাঠদান এবং শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতার জন্য নানামুখী কারিকুলাম অ্যাক্টিভিটি গ্রহণ করা হয়। এটা আমরা শুরু করেছি গত বছর। ইট ইজ এ ভেরি নিউ স্কুল, বাট উই আর ডুইং রিয়েলি ভেরি গুড। বর্তমানে আমাদের আছে প্লে গ্রুপ, যাদের বয়স 3 বছর প্লাস, এবং এখন আছে আপ টু স্ট্যান্ডার্ড 3।
বাট উই হ্যাভ এ প্ল্যান টু টেক ইট আপ টু ও লেভেল অ্যান্ড এ লেভেল। এটা আমরা পর্যায়ক্রমে যাচ্ছি। হ্যাঁ, অনেক বাচ্চা আসছে ক্লাস 5-6-এ ভর্তি হতে, কিন্তু উই হ্যাভ দ্য অ্যাসেসমেন্ট স্ট্র্যাটেজি। আমরা একটা সার্টেন লেভেল মেনটেন করি, কেমব্রিজ কারিকুলাম, এবং ওই অনুযায়ী পরীক্ষা নিয়ে অ্যাসেসমেন্ট টেস্ট যারা কোয়ালিফাই করে উই টেক দেম। তারপরে আমাদের 8টা থেকে ক্লাস শুরু, 2টো পর্যন্ত হয়। আর আমাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে উই আর রিয়েলি ভেরি ইউনিক। আমাদের এখানে ল্যাঙ্গুয়েজ টিচিং আছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এই টিচিংটা দেয় আমাদের নেটিভ ইংলিশ স্পিকার। উই হ্যাভ দ্য চাইনিজ ল্যাঙ্গুয়েজ টিচিং, এবং যেখানে চাইনিজরা টিচিং দেয়। উই হ্যাভ দ্য ক্যারাতে, সুইমিং পুল অ্যাক্টিভিটিস, মিউজিক, এই সমস্ত কিছু আমাদের পার্ট অফ দ্য অ্যাক্টিভিটি। এই প্রতিষ্ঠানে নিজের সন্তানকে পড়াতে পেরে সন্তুষ্ট অভিভাবকেরাও। শিশুদের প্রতিষ্ঠানের ক্ষেত্রে সুনির্দিষ্ট কারিকুলামটাই মুখ্য না, যেটাকে আমরা এক্সট্রা কারিকুলাম বলি, সহপাঠক্রমিক, এটা এখানে রুটিনের আওতাভুক্ত। যে প্রতি সপ্তাহে তাদের খেলার ব্যবস্থা আছে, গানের ব্যবস্থা আছে, ছবি আঁকার ব্যবস্থা আছে, এবং প্রকৃতির সাথে একাত্ম হওয়া, এই সব কিছু মিলিয়েই আমার কাছে মনে হয় যে তাদের মনোজগতের পরিবর্তনের জন্য, তাদের ভিতরের যে সুপ্ত শক্তিগুলো আছে সেটাকে জাগ্রত করার জন্য তাদের যে কাজ, সেটা খুবই সহায়ক। লেখাপড়ার পাশাপাশি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য খেলাধুলা এবং সাঁতারেরও গুরুত্ব দেওয়া হয়। বাচ্চাদেরকে অবশ্যই তাদেরকে আমরা সবসময় এই ব্যাপারটাই প্রায়োরিটি দেই যে তারা সর্বোচ্চ চেষ্টা করে, সর্বোচ্চ উৎসাহ নিয়ে যাতে পড়ালেখাটা করে, এবং আমরা সেই দিকেই সবার আগে নজরটা রাখি। আমাদের মূল লক্ষ্যটা হচ্ছে তারা কি মোরাল শিখলো এবং তারা দিন শেষে সেটা কিভাবে অ্যাপ্লাই করতে শিখলো। আফরিন আক্তার, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। দেখতে দেখতে শেষ হয়ে গেল আমরা করব জয়ের জন্য নির্ধারিত সময়। তোমাদের ভালো লাগা, মন্দ লাগা কিংবা কোনো বিষয়ে পরামর্শ থাকলে আমাদেরকে চিঠি লিখে জানাতে পারো। আমাদেরকে চিঠি লিখবার ঠিকানা: পরিচালক আমরা করব জয়, এটিএন বাংলা, মাল্টিমিডিয়া প্রোডাকশন কোম্পানি লিমিটেড, ওয়াসা ভবন, 2য় তলা, 98 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215, বাংলাদেশ। এছাড়াও তোমরা চাইলে আমাদেরকে ইমেল পাঠাতে পারো। আমাদের ইমেল অ্যাড্রেস atn.amrakorbojoy@gmail.com। বন্ধুরা, তোমরা চাইলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও আমাদের সাথে সংযুক্ত হতে পারো। আমাদের ফেসবুক পেজ লিংক facebook.com/akj.atn। এছাড়াও তোমরা চাইলে আমাদের সাথে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারো 0190700904। এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সংবাদ কিংবা পুরনো কোনো সংবাদের নতুন কোনো অগ্রগতি নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং চোখ রেখো এটিএন বাংলার পর্দায়। আল্লাহ হাফেজ।